অরি এলোমেলো পায়ে রুমে এসে দরজাটা বন্ধ করে দিল। হাতে থাকা ক্রাস্টি সজোরে ছুঁড়ে মারল টাইলসে যুক্ত ফ্লোরের মাঝে। দুহাতে মুখ ডেকে হাঁটু ভেঙে বসে হাউমাউ করে কেঁদে উঠল। কষ্টে তার বুকটা এপড় ওপড় হয়ে যাচ্ছে। সে এখন এমন পরিস্থিতির মধ্যে রয়েছে যে লিওয়ানকে কিছু বলতেও পারছে না। আর কী বা বলবে সে? এটার জন্য নিজেই আত্মরার মতো বেঁচে রয়েছে। অনেক কষ্টে নিজের মনকে বুঝ দিয়ে রেখেছে। কিন্তু যত সময় অতিবাহিত হচ্ছে ঠিক ততই ভয় এসে হানা দিচ্ছে ওই লোকটা যখন জানতে পারবে তার কলিজার টুকরো ছেলের ছোট্ট হৃদয়ের মাঝে ছিদ্র রয়েছে এবং অপারেশন সাকসেসফুল হওয়ার চান্স খুবই কম, তখন তার রিয়াকশান কেমন হবে সেটা ভেবে অরির আরও বেশি কান্না পাচ্ছে। সে ওই লোকটাকে পছন্দ না করলেও চায় না নিজের সন্তানকে আবার হারিয়ে ফেলার কষ্ট অনুভব করুক। এজন্যই তো সে ওই মানুষটাকে এখনই ছেলের আসল পরিচয়টা দিতে চায়নি। কিন্তু পরিস্থিতিটাই এমন ছিল যে সব সত্যটা বলতে হয়েছে। আর এখন আরও ভয়ানক একটা সত্যি বলা বাকি রয়েছে, যেটা শোনা মাত্রই হয়তো মানুষটা আবারও ভেঙে পড়বে। ধীরে ধীরে সময় অনেকটাই অতিবাহিত হয়ে যায়। অরি এখনও ফ্লোরের উপর এলোমেলোভাবে বসে আছে। সে ঠিক কতক্ষণ কেঁদেছে জানা নেই, শুধু জানে তাদের সামনে খুব ভয়াবহ একটা সময় আসতে চলেছে। এবার যদি তার সন্তানের কিছু হয়ে যায় তাহলে হয়তো ওই লোকটা বাঁচবেই না, সঙ্গে নিজেও শেষ হয়ে যাবে। মম, ওপেন দ্য ডোর। বদ্ধ দরজার বাহির থেকে ছেলের মিষ্টি কণ্ঠস্বর শুনে অরে ওড়না দিয়ে চোখ মুখ মুছে উঠে দাঁড়ালো। তাকে এখন ভেঙে পড়লে চলবে না, বরং কঠিন পরিস্থিতিতে শক্ত হয়ে থাকতে হবে। সে দীর্ঘশ্বাস ছেড়ে ক্রাস তুলে ধীর কণ্ঠে বলল, ওয়েট 5 মিনিটস বেবি। কথাটি বলে সে ওয়াশরুমে চলে গেল। বেসিনের সামনে এসে ট্যাপ ছেড়ে দিয়ে চোখ মুখ ধুয়ে নিল। চোখ দুটো অসম্ভব রকমের জ্বালা করছে। অতিরিক্ত কাদার ফলে বর্ষার চেহারার পুরোটাই লালচে হয়ে গেছে। চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। নাকের ডগায় যেন রক্ত জমে গেছে। অরি পানি দিয়ে চোখ মুখ ফ্রেশ করে। এখন এই চেহারা নিয়ে বাহিরে গেলে বাপ ছেলে দুজনই বুঝতে পেরে যাবে সে এতক্ষণ কান্না করছিল। অরি নিজেকে আরও কিছুক্ষণ সময় দিতে চায়। আগামীকাল হসপিটালে গিয়ে লুহানের পার্সোনাল ডক্টরের সাথে আরেকবার কথা বলবে। তারপর না হয় লিওয়ানকে জানিয়ে দিবে সবটা। আর খুব বেশি ক্রিটিক্যাল সিচুয়েশন হয় তাহলে ওই মানুষটাকে সার্জারি করতে বলবে নিজের সন্তানের। কারণ সে লুহানকে নিয়ে আর কোনো রকম রিস্ক নিতে চায় না। লিওয়ানের উপর তার বিশ্বাস না থাকলেও তার পেশার উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। মানুষটা যাই হোক কখনো নিজের সন্তানের ক্ষতি চাইবে না, নিজের বেস্টটাই দেওয়ার চেষ্টা করবে। অরি নাক টেনে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। তোয়ালে দিয়ে মুখ মুছে বেরিয়ে এলো। দরজা খুলতেই বাপ ছেলে চিন্তিত মুখটা বেশি উঠল। দরজা বন্ধ করে এতক্ষণ কি করছিলি লিওন তাতে দাঁত চেপে জিজ্ঞেস করলো। সেটা শুনে অরি কিছুই বলল না, বরং নিজের ছেলেকে বুকের মাঝে আগলে নিল। লুহান বড় বড় চোখে তার মমের দুগালে তার ছোট্ট ছোট্ট হাত জোড়া রেখে বলল, কি হয়েছে মম? তোমাকে এমন কেন লাগছে? তুমি ঠিক আছো? ছেলের কথা শুনে অরির চোখ দুটো ভরে উঠল। লুহানের গোলুমুলু নরম তুলতুলে গালে চুমু খেয়ে বলল, আমি একদম ঠিক আছি সোনা, জাস্ট একটু হেডেক হচ্ছে। বিছানায় বসো মম। ছেলের কথা মতো অরি লুহানকে সহ বিছানায় এসে বসল। ছোট্ট ছেলেটা মায়ের কোল থেকে নেমে বিছানার উপর উঠে দাঁড়ায়। তারপর পিছনে এসে নরম নরম হাতে মায়ের কপালে ম্যাসেজ করতে থাকে। অরি শব্দ করে হেসে দেয়, অথচ তার রক্তি মাখি জোড়া ছলছল করছে। লিওন দূর থেকে দাঁড়িয়ে এসব দেখছিল। তার ঠোঁটের কোণেও হাসির ঝলক দেখা যাচ্ছে। সে মাথার চুলগুলো ঠিক করতে করতে এগিয়ে এসে সোজা অরির কোলে মাথা দিয়ে বিছানায় শুয়ে পড়ল। এতে মেয়েটা হকচকিয়ে ওঠে। মাথা নিচু করে তাকিয়ে দেখে লিওন একদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। অরি থমথমে মুখে লিওনের মাথাটা নিজের কোলের উপর থেকে সরাতে চাইল, কিন্তু বেহায়া লোকটা তার পেটে মুখ গুজে দুহাতে কোমর শক্ত করে জড়িয়ে ধরে রইল। লিওনের স্পর্শে অরি কেঁপে ওঠে। সে দুহাতে ঠেলেও শয়তান লোকটার কাছ থেকে সরাতে পারল না। একসময় সে হাল ছেড়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বসে থাকলো। লিওন মনে মনে হাসছে। সে অরির পেটের মাঝে নাক ঘষে বিড়বিড় করে বলল, কবে যে এখানে আবারও আমার সেকেন্ড ফটোকপি আসবে? উফ। লিওয়ানের কথার মানে বুঝতে পেরে অলি শট করে লিওয়ানকে ধাক্কা দিল। সে বিছানার কিনারায় বসেছিল আর লিওয়ানও কিনারায় শুয়েছিল। হাতের বাঁধন একটু আলগা করে রেখেছিল, যার ফলে হুট করে অরির ধাক্কা সামলাতে না পেরে ঠাস করে নিচে পড়ে গেল। লুহান চমকে উঠে দৌড়ে তার ড্যাডের কাছে এলো, আর লিওন এক হাতে কোমর চেপে ধরে অরির দিকে অদ্ভুত চোখে তাড়িয়ে আছে। আমার সেকেন্ড ফটোকপি মাই ফুট। এই পুরো আপনিটাকেই আমি হেট করি, জাস্ট হেট ইউ। সো নিজের লিমিট ক্রস করবেন না, যেমন আছেন তেমন থাকার চেষ্টা করুন, নয়তো চলে যান এখান থেকে। অরি রেগে মেগে চিল্লিয়ে কথাগুলো বলে।
তার চিৎকার শুনে ছোট্ট লুহান ভয়ে তার ড্যাডকে চেপে ধরে। ছেলেকে ভয় পেতে দেখে লিওয়ান রাগান্বিত চেহারায় অরির দিকে তাকালো। সে তো জাস্ট মজা করছিল, কিন্তু এ মেয়েটা সেটাকে সিরিয়াসলি নিয়েছে। জাস্ট সেটা পরেই ছেলেটা ভয় পাচ্ছে তো। অরি এক পলক ছেলের ভয়ার্ত চেহারার দিকে তাকিয়ে রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। তার কেমন জানি সব কিছু অসহ্য লাগছে, একটুও ভালো লাগছে না। ইচ্ছে করছে সব কিছু ছুঁড়ে কোথাও একটা হারিয়ে যেতে। এত এত টেনশনের ভিতর নিজেকে বড্ড উন্মাদ উন্মাদ মনে হচ্ছে। সে আর পার্সনের নিজেকে শক্ত রাখতে। বারবার মনে হচ্ছে এই বুঝি ভেঙে চুরমার হয়ে যাবে। নিজের উপরই তিক্ততা এসে গেছে। নিজেকে সামলানো এখন মুশকিল হয়ে পড়েছে। লিওয়ান ছেলেকে বুকের মাঝে নিয়ে উঠে দাঁড়ালো। ছোট্ট ছেলেটা কাঁদছে। লিওয়ান ছেলেকে আদর করে দিয়ে পিস করে বলল, কাঁদছো কেন? তুমি না স্ট্রং বয়? লুহান তার ড্যাডের গলা জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, মম তোমাকে বকা দিয়েছে ড্যাড, অ্যান্ড চলেও যেতে বলল। মম এটা কীভাবে বলতে পারলো ড্যাড? লিওয়ান ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার মম ওসব রাগের মাথায় বলেছে শোনা। আর তুমি কোনো দোষ বা ভুল করলে কি তোমার মম তোমাকে বকা দেয় না? লুহান মাথা তুলে উপর নিচ করে হ্যাঁ বোঝালো। লিওয়ান মুচকি হেসে ছেলের চোখের পানি মুছে দিয়ে শান্ত গলায় বলল, তাহলে আমার দোষের জন্য আমাকেও বকা দিয়েছে? এখানে তুমি কেন কাঁদছো মাই সান? লুহান নাক টেনে ঠোঁট উল্টে বলল, বিকজ আই লাভ ইউ ড্যাড। আমি চাই না তুমি আবারও আমাদেরকে ছেড়ে চলে যাও। লিওয়ান মুচকি হাসল। ছেলের কপালে ঠোঁট শুইয়ে দিয়ে বিড়বিড় করে বলল, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমাদেরকে ছেড়ে যাব না মাই হ্যাপিনেস। এখন বাজে রাত 11:30। সবে স্টোর থেকে ফিরে এলো অনু। তার সাথে রিক্কিও রয়েছে। ঘুমন্ত মেয়েকে বুকে নিয়ে বাসার ভিতরে প্রবেশ করলো এবং ড্রয়িং রুমে এসে দেখে অরি সোফায় চুপচাপ বসে আছে আর তার সামনে লুহান ও লিওয়ান লুডো নিয়ে খেলা করছে, যেন তারা অরিকে চিনেই না। রিক্কি হালকা গলা জাড়া দিল। অরি পিছনে ফিরে দেখে অনুরা এসে গেছে। তাদের সাথে টুকটাক কথা বলে রুমে গেল ফ্রেশ হতে। শাওয়ার নেবে? ঘুমন্ত মেয়েকে বিছানার মাঝে সাবধানে শুইয়ে দিয়ে অনুর উদ্দেশ্যে কথাটি বলল রিক্কি। অনু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থেকে হাতের গড়ি, কানের দুলো, ওনার পিন খুলে রেখে ছোট্ট করে জবাব দিল, হ্যাঁ। ওকে চলো। অনু চোখ দুটো বড় বড় হয়ে যায়। সে অবাক কণ্ঠে বলল, চলো মানে? রিক্কি এগিয়ে এসে শান্ত গলায় বলল, আমিও শাওয়ার নিব। অনু থমথমে মুখে বলল, তো যান, ওয়াশরুম তো ফাঁকা রয়েছে। আমি না হয় একটু পরে নিবনি। আজ অনেক কাজ করেছি, সো আই এম ভীষণ টায়ার্ড। এখন আমার একটু এনার্জির প্রয়োজন, আর সেটা দিবা তুমি। রিক্কির ঘোর লাগা কণ্ঠে বলা কথাগুলো শুনে অনু শুকনো ডোক গেল। তার আর বুঝতে একটুও বাকি নেই লোকটা এখন ঠিক কী চাচ্ছে। তাই সে তড়িঘড়ি করে বলে উঠল, খবরদার, এখন উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবেন না। বাহিরে আপুরা আমাদের জন্য ওয়েট করছে, আর আমারও খুব ক্ষুধা পেয়েছে, সো এসব বাবা বন্ধ করুন। রিক্কি ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, এখন কিছু করব না, জাস্ট একটা চুমু খাবো। অনু পালাতে সেও পারল না। তার আগে রিক্কি তাকে ধরে দেওয়ালের সাথে চেপে ধরল এবং হিসিয়ে বলল, এখন কোথায় পালাবে? অনু কাঁপা কাঁপা গলায় মিনমিন করে বলল, খিদে পেয়েছে। রিক্কি শান্ত চোখে অনুর বয়ার্ত চেহারার দিকে তাকিয়ে থেকে ছেড়ে দিল এবং আলমারি থেকে নিজের পোশাক নিয়ে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় ধড়ম করে দরজাটা লাগিয়ে দেয়। রিক্কির কাণ্ড দেখে অনু তপ্ত শ্বাস ফেলল। লোকটা সামান্য বিষয়ের জন্য রাগ করেছে। সে আর সময় নষ্ট না করে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওদিকে সব কাজ কমপ্লিট। রিক্কি বাহিরের ওয়াশরুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয়ে এলো। তোয়ালে দিয়ে মাথার চুল মুছতে মুছতে ড্রয়িং রুমে আসতেই লিওয়ান সামনে এসে জিজ্ঞেস করলো। রিক্কি বাঁকা হেসে বলল, সব কিছু ডান। সকালেই এলাকার সব কুকুরদের স্পেশাল বিরিয়ানি খাওয়ানো হবে। গুড। সঙ্গে ওই মাস্তানের ঠিকানাতেও কয়েক প্যাকেট কাবাব ও বিরিয়ানি পাঠিয়ে দিস। ওকে। লিওয়ান শয়তানি মার্কা হাসি দিয়ে বিড়বিড় করে বলে উঠল, এতদিন চিকেন, মাটন, বিফ বিরিয়ানি খেয়েছিস রনি মাস্তান, আর আগামীকাল খুব স্পেশাল হিউম্যান মিট বিরিয়ানি ও কাবাব খেয়ে দেখবি ঠিক কতটা মজাদার খাবার। গড়ের কাটায় রাত 1টা সুই। অরির নিরিবিলি বারান্দার 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে। আজ চোখের পাতায় তার ঘুম নেই। যদি কিছু থেকে থাকে তাহলে এক আকাশ সমান অভিমান। তার আজ বড্ড অভিমান হয়েছে লুহানের উপর। যে ছেলেটা তাকে ছাড়া কিছুই বুঝতো না, এখন সেই ছেলেটাই তার থেকে দূরে সরে যাচ্ছে। সে ভেবেছিল তাকে রুমে দেখতে না পেয়ে নিশ্চয়ই তার ছেলেটা তাকে খুঁজতে আসবে, কিন্তু তার ভাবনা চিন্তাকে ভুল প্রমাণিত করে দিয়ে তার ড্যাডের সঙ্গে খেলতে খেলতে ঘুমিয়ে গেছে। সে জানে না আসলে কার উপর তার অভিমান জমেছে।
জ্যোৎস্না ভরা খোলা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল অরি। কোথাও না কোথাও নিজেকে বড্ড একা মনে হচ্ছে। সে বুঝে গেছে তার ছেলেটা দেখতে যেমন ওই লোকটার মতো হয়েছে, স্বভাবও ওনার মতোই হয়েছে। সে শুধু এত বছর নিজের গর্বে রেখে লালন পালন করে বড় করেছে। এখন তার ড্যাডকে পেয়ে গেছে, তাহলে সেখানে আর তার কী প্রয়োজন? নিজের ভাগ্যের উপর তাচ্ছিল্য হাসে অরি। শুনে এসেছে মেয়েরা বাপের পাগল হয় আর ছেলেরা মায়ের, কিন্তু তার বেলায় তো পুরোটাই উল্টো। লুহান তার বাপকে পেয়ে তাকে প্রায় ভুলেই যেতে বসেছে। আচ্ছা, সে যদি কখনো হারিয়ে যায়, তখন কি তার ছোট্ট ছেলেটা তাকে মনে করবে, নাকি বাপের ভালোবাসার কাছে তার ভালোবাসাটা তুচ্ছ হয়ে যাবে? সে বুঝতে পারছে না। এত বছর তো ওই লোকটা ছিল না, তাহলে কেন তার ছেলেটা ওই লোকটার প্রতি এতটা দুর্বল? কেন তার থেকে ওই লোকটাকে বেশি ভালোবাসছে? কেন? তাহলে কি তার ভালোবাসায় কোনো রকম ঘাটতি ছিল? সে কি সঠিকভাবে তার ছেলেকে ভালোবাসতে পারেনি, নাকি তার ছেলেটাই তার ভালোবাসা বুঝতে পারেনি? এসব ভাবতে ভাবতে দুহাতে মাথা চেপে ধরল। সে বুঝতে পারছে আবারও ডিপ্রেশনে ভুগছে। অরিয়া সেখানে দাঁড়িয়ে থাকলো না। এইভাবে একা থাকলে নির্ঘাত ভুলভাল চিন্তা ভাবনা করে কিছু একটা করে বসবে। সে আর ভুল কিছু করতে চায় না। নিজের রুমে এসে দেখে তার ছোট্ট ছেলেটা লিওয়ানের বুকের উপর বেঘরে ঘুমাচ্ছে, আর লিওয়ান চোখ দুটো বন্ধ রেখে ছেলের ঘন ব্রাউন চুলে হাত বুলিয়ে দিচ্ছে। দৃশ্যটা দেখে অরির মনে হলো এত বছর ছেলেটা নিজের জন্মদাতা পিতার থেকে দূরে ছিল। হয়তো তার ছেলেটা এখনও ভাবে তার ড্যাড আবারও তাকে ছেড়ে কোথাও চলে যাবে, আর তাই সে ড্যাডকে ভীষণ আদর করছে, যেন তাকে ছেড়ে আর যেতে না পারে। অরি ঠোঁট কামড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওয়াশরুমে চলে গেল। মাথাটা বড্ড ব্যথা করছে, সঙ্গে বুকের ভেতরটাও অজানা কারণে চিনচিন করছে। মাথায় যেহেতু নেগেটিভ চিন্তাভাবনা এসে হানা দিচ্ছে, সে যেটা ভাবতে চাচ্ছে না বারবার সেটাই ভেবে বসেছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এড বক্স থেকে নাপা ট্যাবলেট খেয়ে নিল। সে আরও একবার বিছানার দিকে তাকিয়ে চুপচাপ রকিং চেয়ারে এসে বসল। ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে ভাবতে থাকলো তার এখন কি করা উচিত। কিছুক্ষণ পর হঠাৎ বুকের মাঝে কিছু অস্তিত্ব অনুভব করে চমকে তাকায় অরিক। খেয়াল করে তার বুকের মাঝে লুহান ঘুমিয়ে আছে। অরিক ঘুমন্ত ছেলেটাকে আগলে নিয়ে মাথা তুলে উপরে তাকায়, এবং একজোড়া তীক্ষ্ণ গাঢ় বাদামি বর্ণের চোখের সাথে চোখাচোখি হয়। লিওয়ান অরির সামনে হাঁটু ভেঙে বসে দৃঢ় কণ্ঠে বলল, আমি জানি না তুই কী ভাবছিস, তবে এইটুকু শিওর যে তুই মনে মনে খুব কষ্ট পাচ্ছিস। আচ্ছা টেডি বিয়ার, তোর এই কষ্টের কারণটাও কি এই আমিটাই? অরি কোনো জবাব দিল না। সে মুখ অন্যদিকে ফিরিয়ে রাখে। লিওয়ান আবারও বলে উঠল, তোর এই নিঃস্তব থাকাটাই অনেক কিছু বলে দিচ্ছে। আচ্ছা, আমি কি করব বলতো? আমি কি করলে তুই আমাকে ক্ষমা করে দিবি? আমি অতীতের জন্য এখনও আফসোস করি। জাস্ট একটু যদি নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করতাম, তাহলে হয়তো তুই আমাকে এতটা ঘৃণা করতি না। আমি নিজের করা অন্যায়ের জন্য ভীষণ অনুতপ্ত টেডি বিয়ার। আমি চেষ্টা করছি নিজের ভুলগুলো শুধরে নেওয়ার, কিন্তু কোথাও না কোথাও আমার জন্য তুই মনে মনে কষ্ট পাচ্ছিস। তুই ভাবছিস আমি লোহানকে তোর থেকে ছিনিয়ে নিব। বিশ্বাস কর, আমি এটা কল্পনাতেও ভাবিনি। আমি শুধু চেয়েছি তোর মনটাকে জয় করতে, কিন্তু আমি পারছি না। এই লিওয়ান চৌধুরী এখন বুঝতে পারছে জোর করে আর যাই হোক কখনো ভালোবাসা আদায় করা যায় না। একটু থেমে পুনরায় জিজ্ঞেস করলো, তুই কি চাচ্ছিস? আমি এখান থেকে চলে যাই? লিওয়ানের কথা শুনে অরি ব্রুকুসকে বলল, লুহানের কাছে আমাকে ভিলেন বানাতে চাচ্ছেন? ও যখন আপনার কথা জিজ্ঞেস করবে আমি তখন কি বলবো? বলিস আমি মরে গেছি। অরে অদ্ভুত চোখে লিওনের দিকে তাকালো। এ তো তার থেকেও পাগল। সে দাঁতে দাঁত চেপে বলল, মাথা ঠিক আছে আপনার? নিজের সাথে আছে তো, নাকি আমেরিকায় রেখে এসেছেন? লিওন অসহায় কণ্ঠে বিড়বিড় করে বলল, আমার মাথা কেন? এই পুরো নেই আমি ঠিক নেই টেডি বিয়ার, একটুও ঠিক নেই। 6 বছর আগে তোকে হারিয়ে আমি নিজের কাছে হেরেছি, আর আজ তোকে পেয়েও আমি নিজের কাছে হারলাম। আমার যদি ক্ষমতা থাকতো, তাহলে আমি অতীতে ফিরে সব কিছু চেঞ্জ করে দিতাম, তোকে একটা হ্যাপি লাইফ গিফট করতাম। কিন্তু আমার যে সে ক্ষমতা নেই। তোকে অতীতে যা যা কষ্ট দিয়েছি সবটা রিপিট করে আমাকেও কষ্ট দে। হয়তো সবগুলো দেওয়া সম্ভব না হলেও তো নিজ থেকে আমাকে হার্ট কর, তবু আমাকে ভালোবাসার একটা সুযোগ দে। আমি আপনার মতো না যে শারীরিকভাবে কাউকে আঘাত করব। লিওয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা রিকোয়েস্ট করব, রাখবি? অপর প্রান্ত থেকে কোনো জবাব এলো না। লিওয়ান মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে নিচ থেকে বলল, আর একটা মাস আমাকে সহ্য করে নে, এরপর আমি আমেরিকায় ব্যাক করব। একটু থেমে,
আই উইশ সেখান থেকে যেন আমি আর জীবিত অবস্থায় আর না ফিরি, নয়তো আবারও তোদের কাছেই আসব। বেঁচে থাকাকালীন তোদেরকে ছাড়া আমি থাকতে পারবো না, তাই বিচ্ছেদের চেয়ে মৃত্যুই মঞ্জুর। যদি কখনো শুনিস এই জঘন্য মানুষটা দুনিয়াতে নেই, তাহলে আমার বোনটাকে একটু দেখে রাখিস। আমি ছাড়া ওর আর কেউ নেই। কথাগুলো বলে আর দাঁড়ায় না, সেখান থেকে উঠে রুমের বাহিরে চলে গেল। আর ওরে লিওয়ানের বলা সমস্ত কথাগুলো ভাবতে লাগলো। লিওন ড্রয়িং রুমে প্রবেশ করতেই দেখে রিক্কি সোফায় আধশোয়া হয়ে বসে থেকে সিগারেট ফুঁকছে। এত রাতে তাকে বাহিরে দেখে লিওয়ানের কপাল কুঁচকে গেল। সে এসে টি টেবিলের উপর থেকে সিগারেটটা নিয়ে ঠোঁটে চেপে লাইটার দিয়ে ধরিয়ে বিড়বিড় করে বলল, এত রাতে এখানে কেন? বউ ঘর থেকে বের করে দিছে? রিক্কি পা দুটো নামিয়ে হতাশ গলায় বলল, আর বলিস না দোস্ত, তোর শালি আসলেই বজ্জাত। লিওন সোফায় বসে পায়ের উপর পা রেখে ব্রু কুচকে জিজ্ঞেস করলো, কেন, তোর ইজ্জত টিজ্জত লুটে নিয়েছে নাকি? আরে দুর্বল, ওসব কিছুই না তো। বউয়ের উপর রেখেছিলাম, কিন্তু হেই বেডি আমার রাগ ভাঙানোর বদলে মেয়েকে নিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। মানে তো শালি সাহেবের কাছে আমার রাগ অভিমানের কোনো দামই নেই, তাই এখানে বসে থেকে একা একা দেবদাসের ফিল নিচ্ছিলাম। কিন্তু তুই এখানে কেন? বাবিজান বের করে দিয়েছে? লিওন গায়ে লিয়ে দিয়ে উপরে নিকোটিনে দোয়া ছেড়ে বিড়বিড় করে বলল, তোর ভাবিজান পারলে তার লাইফ থেকে আমাকে বের করে দিত। রিকের কপাল কুঁচকে গেল। সে আবার ভালো হয়ে বসে সিরিয়াস গলায় জানতে চাইল, কি হয়েছে? লিওন চোখ দুটো বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর ভাবিজান চায় না আমি তার জীবনে থাকি। ও আমাকে ক্ষমা করতে পারছে না। তোর ভাবি ভাবছে আমি লুহানকে ওর থেকে কেড়ে নেব। আর আমিও খেয়াল করছি লুহান একটু বেশি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছে। হয়তো এত বছর পর আমাকে কাছে পেয়েছে, তাই এমনটা করছে। কিন্তু এটা তোর ভাবিজানকে কষ্ট দিচ্ছে। ও মনে মনে ভাবছে লুহান ওকে ভুলে যাচ্ছে, কিন্তু এমনটা সত্যি না। ছেলেটা তাকেও খুব ভালোবাসে, জাস্ট আমাকে এত বছর পর পেয়েছে বলে একটু বেশি টাইম স্পেন্ড করছে। তোর ভাবিজান উল্টোপাল্টা ভেবে ডিপ্রেশনে ভুগছে, আর আমি চাই না ও আমার জন্য কষ্ট পাক। তাই ঠিক করেছি যত দ্রুত সম্ভব এখানকার সব কাজ মিটিয়ে আমেরিকায় ব্যাক করব। লিওয়ানের কথা শুনে রিক্কির খুব খারাপ লাগছে। সে শান্ত চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, ভাবিজান ও লুহানকে ছেড়ে থাকতে পারবি তুই? হুম, কখনোই পারবো না। তার জন্যই কিছু ভেবে রেখেছি। যাই হোক, সকালে রেডি থাকিস, আমরা বের হব। রিক্কি মাথা নিচু করে জোরে নিঃশ্বাস ফেলব। পিছু একটা ভেবে চট করে বলে উঠল, ভাবিজানকে কেন বলছিস না? তুই তাকে ছোটবেলা থেকে ভালোবাসিস। লিওন তাচ্ছিল্যের সুরে বলল, ভালোবাসা? আমি কি আসলেই ওকে ভালোবাসতাম? যদি ভালোবেসেই থাকতাম তাহলে কেন ওকে এত হার্ট করেছি? কেন? এটা কি তোর ভালোবাসা মনে হয়? হুম, একদম না। কাউকে ভালোবাসলে তাকে এতটা কষ্ট দেওয়া যেত না। অন্যরা নিজের ভালোবাসার মানুষটিকে আগলে রাখার চেষ্টা করে, আর আমি কি করেছিলাম ভুলে গেছিস? আমার ভালোবাসার মানুষটিকে নিজ হাতে ধ্বংস করেছি, আর আজ সেই ধ্বংসের আগুনে নিজেই পুড়ে মরছি। অনু তোকে ভালোবাসতো না। ও নিজের আপুকে উদ্ধার করার জন্য তোর সাথে ভালোবাসা নামক ছলনার আশ্রয় নিয়েছিল। আর তুই সবটা জেনে শুনিয়ে ওকে ভালোবেসেছিস, আগলে রেখেছিস, যার ফলস্বরূপ আজ অনুও ঠিক তোকে ততটাই ভালোবাসে। বলতে গেলে তোর থেকেও বেশি ওই মেয়েটা তোকে এখন ভালোবাসে। ওর চোখে তোর জন্য অনেক আগেই ভালোবাসা দেখেছি, যেখানে ছিল না কোনো ছলনা মিথ্যে। যা ছিল সবটাই ছিল নিখাত ভালোবাসা। একটু থেমে বলছে, হ্যাঁ, আমি আমার টেডি বিয়ারকে খুব ছোটবেলায় ভালোবাসতাম। যখন থেকে বুঝেছি ভালোবাসার মানে কি, ঠিক তখন থেকে ওকে আমি ভালোবেসে এসেছি। কিন্তু আমি চেয়েছিলাম ওকে নিজের অর্ধাঙ্গিনী হিসাবে, এবং এটাও ভেবেছিলাম ও যখন বড় হবে তখন আমি ওকে নিজের ভালোবাসার কথা বলে দেব। আমার বিশ্বাস ছিল ও কখনোই আমাকে রিজেক্ট করতো না। কিন্তু একটা কালবৈশাখী ঝড়ে সব কিছু এলোমেলো হয়ে গেছে। আমি চাইলেও নিজেকে ভালো করতে পারিনি। জানিস, আমার না ওই এসআই সোহরাব মির্জাকে দেখলে বড্ড হিংসা হয়। এখনও ওকে আমি দুচোখে দেখতে পারি না, কারণ ও আমার ভালোবাসার মানুষটির প্রিয় পুরুষ। যেখানে আমার থাকার কথা ছিল আজ সেখানে ওই এসআই রয়েছে। আমি জানি তোর ভাবিজান এখনও তার প্রথম ভালোবাসা বলতে পারেনি। আমার মাঝে মধ্যে ইচ্ছে করে তোর ভাবিজানের জীবনে ওই লোকটাকে ফিরিয়ে দিতে, কিন্তু অবাধ্য মনটা সেটা করতে দিতে নারাজ। এই আমার পাষাণ হৃদয়টা ওকে ছাড়া থাকতে পারবে না। আর এখন তো আমার অংশও রয়েছে। ওদের মা ছেলেকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকার কথা ভাবতে পারছি না। কিন্তু সেটা তোর ভাবিজান কিছুতেই বুঝতে পারছে না। এখন বলতো আমি কি করব? রিক্কি সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনল। তারপর কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবেচিন্তে বলল,
তুই বরং ভাবিজানকে একটা মেয়ে বেবি দে, তাহলে আই এম শিওর ভাবিজান তোর থেকে আর আলাদা হতে চাইবে না। এত সিরিয়াস মুহূর্তে রিক্কির বলা কথাটা ঠিক হজম করতে পারল না লিওয়ান। সে তেড়ে এসে রিক্কিকে মারতে মারতে দাঁতে দাঁত চেপে বলে উঠল, বাচ্চা দিব? মুখ থেকে বললেই বাচ্চা হয়ে গেল? এই, আমি কি এতক্ষণ তামাশা করছিলাম তোর সাথে? এত কিছু শোনার পরেও তোর মনে হয় আমি আমার বউয়ের কাছে গেছি? নাকি তুই এখনও ভেবে বসে আছিস আমি আগের মতো এবারও জোর জবরদস্তি করেছি? ওই হারামের বড় মেয়ে আমাকে কাছে ঘেঁষতে পর্যন্ত দেয় না, আর সেখানে তুই বাচ্চা দেওয়ার কথা বলছিস। তা বাচ্চা কি আকাশ থেকে পড়বে, নাকি তুই নিজে পয়দা করে দিবি? বেচারা রিক্কি সলিউশন দিতে গিয়েও ফেসে গেছে। সে নিজেকে প্রটেক্ট করতেও পারছে না। এদিকে লিওয়ান রেগে মেগে কিল ঘুষি মেরে যাচ্ছে, এমনকি কুসুম দিয়েও মারছে। রিক্কি কোনো মতে সোফার উল্টো দিকে লাফ দিয়ে সরে যায়, আর লিওয়ান নিজের পায়ের চপ্পল খুলতে খুলতে দাঁত কিড়মির করে বলল, আমার সাথে মজা করা হচ্ছে তাই না? আজকে তোর মজা বের করছি হারামের ছোট জামাই। রিক্কি দৌড় দেয় নিজের রুমের দিকে যেতে যেতে বলে উঠল, আমি ওই হারামের ছোট চৌধুরীর ছোট জামাই হলে তুইও কিন্তু ওই হারাম চৌধুরীর আদরের বড় জামাই। লিওয়ান জুতা হাতে নিয়ে রিক্কির পেছন পেছন ছুটতে ছুটতে বলল, আজকাল তোর মুখ বেশি খই ফুটেছে তা না? দাঁড়া বলছি, আজ তোর একদিন কি আমার একদিন টিক্কির বাচ্চা। তোকে যদি একবার আমি হাতের কাছে পাই তাহলে এমন জায়গায় লাথি মারব যে তুই আর বাপই হতে পারবি না। তখন আমার শালি সাহেবাকে অন্য জায়গায় বিয়ে দিব। বেচারা রিক্কি নিজের জীবন নিয়ে জোরের বেগে দৌড়ে কোনো মতে নিজের রুমের ভিতর ঢুকে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল এবং বুক চেপে ধরে হাঁটতে থাকলো। আজ একটুর জন্য বেঁচে গেল, নয়তো তার পার্সোনাল সম্পদের ইন্নানিল্লা হয়ে যেত। অন্যদিকে লিওয়ান দরজায় সজোরে লাথি মেরে চিল্লিয়ে বলে উঠল, ওই তানিয়ার সাথে তোর বিয়ে আমি কিছুতেই ভাঙবো না। টিকটিকির পচা আন্ডা, তুই সংসার কর তুই দুই বউকে নিয়ে। মাঝরাতে যখন দুই সতীন মিলে তোকে উত্তম মাধ্যম দেবে তখন বুঝতে পারবি বউয়ের জ্বালা কেমন হয়। তখন আমিও দেখব তুই কয় ডজন বাচ্চা কাচ্চা পয়দা করতে পারিস। লিওয়ান জুতা মেরে রেগে মেগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল এবং দেখে দরজার কাছে অরি বউকে দুহাত গুজে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। বউকে দেখে নিজের রাগটা লুকিয়ে রাখার চেষ্টা করলো লিওয়ান, কিন্তু তাতে বেশি একটা লাভ হলো না। বরং অরি দাঁত কিড়মিড় করে বলল, এই বুড়া বয়সে বাচ্চাদের মতো মারামারি করতে একটুও লজ্জা করছেন আপনার? বউয়ের মুখে এমন কথা শুনে লিওয়ানের চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে অবাক করা কণ্ঠে বলল, কে বুড়া? আমি এখনও ফুল অফ টসটসে কষি আছি। অরি চোখ মুখ কুচকে রুমের ভিতর যেতে যেতে বিড়বিড় করে বলল, কষি থাকলে গিয়ে ডাকডোল ফিটিয়ে বিবাহ করুন। লিওয়ান ঠোঁট কামড়ে নিজের এলোমেলো চুলগুলো ঠিক করে এগিয়ে আসতে আসতে বলল, যেখানে একটা বউয়েরই লোড নিতে পারছি না সেখানে আরেকটা বউ? আস্তাগফিরুল্লাহ, তবা তবা। এটা শোনাও আমার জন্য পাপ বউ। লিওয়ানের কথা শুনে অরি মুখ মোচড় দিয়ে বলে উঠল, আইসে রে পাবনার হাজি সাহেব, সারা বছর চুরি করে এখন চুরির নাম শুনলে আস্তাগফিরুল্লাহ। দীর্ঘক্ষণ একটি রাত পেরিয়ে আকাশ ছেড়ে সূর্য মামার আবির্ভাব ঘটে, যার রূপের সোনালি তেজের রোশনিতে পুরো পৃথিবী আলোকিত হয়। সেই সঙ্গে প্রকৃতির নিয়মে চলা সময়টাও কারো কারো ক্ষেত্রে খুব বাজেভাবে পরিবর্তন হয়ে যায়। এই সময়টাই কারো জন্য সুখ বয়ে আনেও কারো জন্য চরম দুঃখ বয়ে আনে। ঠিক আজ যেমন রনি মাস্তানের আলোকময় সুন্দর সকালটা অনাকাঙ্ক্ষিতভাবে আঁধারে চেয়ে গেছে। গতকাল থেকে তার বিশ্বস্ত দুজন বন্ধুকে খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়েছিল। সে ভেবেছিল হয়তো ছেলেগুলো নিজের কাজ শেষ করে সুসংবাদ নিয়ে ফিরে আসবে তাদের আড্ডাখানায়, কিন্তু সারাদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তাদের কোনো হদিস পাওয়া গেল না। এতে সবাই বেশ অবাক হয়। জলজান্ত দুইটা ছেলে শহর থেকে এভাবে উধাও হয়ে যাবে, এটা সবার কাছে অপ্রকাশিত ঘটনা। তাদের মতে ওই সময়টা বাসাটা ফাঁকা থাকার কথা ছিল, কারণ দুই বোনই স্টোরে থাকতো ওই সময়ে, আর বাচ্চা দুটো স্কুলে। পুরো বিল্ডিংটাই সে সময় নির্জন থাকে, আর তারা তাই সবাই মিলে প্ল্যান করেছিল ওই সময় গিয়ে দুটো রুম ও ওয়াশরুমের ভিতর হিডেন ক্যামেরা রেখে আসবে। এ কাজে অভিজ্ঞতা ছিল ওই দুইটা ছেলের, কারণ তারা এর আগেও এমন কাজ বহুবার করেছে। নেগেটিভ ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে এই পর্যন্ত বহু মেয়েদের থেকে টাকা পয়সা ও ইজ্জত হাতিয়ে নিয়েছে। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। প্রত্যেকবারের মতো এবারও সাকসেস হওয়ার কথা ছিল, কিন্তু এখন হিতে বিপরীত ঘটে গিয়ে বসে আছে। রনি মাস্তানের সাঙ্গপাঙ্গরা গিয়ে একবার ঘুরে এসেছিল এই বিল্ডিংয়ে, কিন্তু তেমন অস্বাভাবিক কিছু চোখে পড়েনি, এমনকি ছেলে দুটোকেও খুঁজে পায়নি। নিজের ছোট ভাইকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেওয়ার লোভে পাগল হয়ে উঠেছিল রনি মাস্তান, যার ফলে এমন ঘৃণিত কুৎসিত মতলব করে মেয়ে দুটোর বিরুদ্ধে। ভেবেছিল এক ঢিলে দুই পাখি মারবে, কিন্তু এখন এক ঢিলে তাদের দুটো ছেলে শহর থেকে গায়েব হয়ে গেছে। সকাল
সাত সকালে ঘুম থেকে উঠে বাগানে হাঁটাচলা করছিল রনি মাস্তান। সুদর্শন চেহারার পেছনে যে ভয়ঙ্কর কোনো রূপ রয়েছে সেটা প্রথম দেখাতে কেউই বুঝতে পারবে না। নিজের এই রূপ যৌবনের সুযোগ নিয়ে ঘৃণিত কাজগুলো করে বেড়ায়, বিশেষ করে মেয়েদের প্রতি। রনি মাস্তান যখন চিন্তিত হয়ে পায়চারি করছিল তখন একজন ডেলিভারি বয় এসে পার্সেলটি দিয়ে যায়। সে আবার বাড়ির খাবার খুব একটা পছন্দ করে না, সবসময় বাহির থেকে খাবার অর্ডার করে। রাতে ছেলে দুটো চিন্তায় ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেনি, তাই সকালেই হালকা পাতলা নাস্তার সাথে বিরিয়ানিও অর্ডার করে। এটা তার প্রিয় খাবার। সকল চিন্তাভাবনা স্থগিত করে খেতে বসে যায় এবং আজ অনেক তৃপ্তি সহকারেই খেয়েছে। রান্নাটা অসাধারণ হয়েছে, কিন্তু লবণ কিছুটা বেশি হয়েছে। কাবাবগুলো খেতে নোনতা নোনতা লাগছিল, তবে খেতে মজাই লেগেছে। আজ অদ্ভুত বিরিয়ানি ও কাবাব ট্রাই করে মন মেজাজ একদম পুরপুরে হয়ে যায়, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী ছিল না। রনি মাস্তানের খাওয়ার পালা শেষ হতেই সে দেখতে পায় পার্সেলের নিচে আঠা দিয়ে লাগানো একটা ছোট্ট কাগজের টুকরো। সে কৌতূহলবশত কাগজের টুকরোটা হাতে নিয়ে মেলে দেখে সেখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে, খুব মজা করে খেয়েছিস তাই না মাস্তান সাহেব, কিন্তু তুই কি করে জানিস তুই আজ যেটা তৃপ্তি করে খেয়ে নিলি সেটা আদৌ কিসের মাংসের বিরিয়ানি ছিল? তুই কিভাবে জানবি বলতো? তাই আমিই বলে দিচ্ছি, তুই যে বাস্টার্ড দুইটাকে আমার কলিজার দিকে লেলিয়ে দিয়েছিলি তাদের মাংস দিয়ে খুব ভালোবেসে বিরিয়ানি ও কাবাব বানিয়েছি, স্পেশালি তোর জন্য। থাক, ধন্যবাদ দিতে হবে না। এতদিন আমার বউ ও শালিকে অহেতু পাহারা দেওয়ার জন্য সামান্য ট্রিট দিলাম। আশা করছি এটা খেয়ে শুধরে নিবি নিজেকে, নয়তো ফিউচারে এর থেকেও ভয়ঙ্কর কিছু তোর কপালে রয়েছে। সো বি কেয়ারফুল মাস্তান সাহেব। এখন বাজে সকাল 9টা। চট্টগ্রাম শহরের একটি নির্জন রাস্তার পাশে কারের বনেটে পরে বসে আছে লিওয়ান। পরনে কালো প্যান্ট ও সাদা সিল্কের শার্ট, পাশে ব্লেজার খুলে রাখা, চোখে ব্ল্যাক সানগ্লাস ও বাম হাতের কবজিতে ব্র্যান্ডের সফেদ ওয়াচ। ঘন ব্রাউন চুলগুলো হেয়ার জেল দিয়ে একপাশে সেট করা। লিওয়ান বসে থেকে সামনের দৃশ্য দেখছে আর বিয়ার খাচ্ছে। আজ সকাল সকালে রনি মাস্তানের কিছু সাঙ্গপাঙ্গদের হাতের কাছে পেয়ে ইচ্ছে মতো খাতির যত্ন করেছে নিজেদের পার্সোনাল বডিগার্ড দিয়ে। রিক্কি গত রাত থেকে দূরত্ব বজায় রেখে চলেছে, কারণ রাতের বেলা সব কথাগুলো এখনও তার কানের কাছে ঘুরঘুর করছে। তাই সে আপাতত বস ওরফে বন্ধু থেকে 10 হাত মেপে মেপে থাকছে। সবার উপর ভরসা থাকলেও সাইকোটার উপরে এই ব্যাপারে কোনো বিশ্বাস নেই। দেখা গেল সত্যি সত্যি তার পার্সোনাল জমির উপর মইডলি দিয়ে ধান চাষ করছে। শয়তান ছেলেদেরকে আচ্ছামতো শায়েস্তা করে হাসপাতালে পাঠিয়ে দিল লিওয়ান। তার আবার বহু দয়া শরীর, যার ফলে অতিথি আপ্যায়ন শেষে হাসপাতালে সুচিকিৎসার জন্য ব্যবস্থা পাঠিয়ে দেয় খাবারগুলো হজম করার জন্য। না হলে দেখা যাবে অতিরিক্ত খাওয়ার ফলে বদহজম হয়ে ইন্নালিল্লা হয়ে গেছে। ফাঁকা রাস্তাটা কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হয়ে যায়। রিক্কি আবার নিজের স্থান ত্যাগ করে দুজন বডিগার্ড নিয়ে গাড়ির দিকে এগিয়ে এলো। গার্ডদের আগে বলে রেখেছে যে তার উপর সাইকোটা যদি অ্যাটাক ফ্যাটাক করে তাহলে তাকে যেন একটু প্রটেক্ট করে। সে দৃঢ়পায়ে এগিয়ে এসে বন্ধুর পাশে দাঁড়িয়ে গলা জড়ে বলল, বলছিলাম কি লিও, আগে 5 ডজন বাচ্চা পয়দা করে দে, তারপর যা বলার বল। রিক্কিকে সম্পূর্ণ কথাটা শেষ করতে না দিয়ে লিওয়ান গভীর কণ্ঠে বাক্যগুলো বলল। সেটা শুনে রিক্কি হতাশ গলায় বলল, এখনও রাতের কথাগুলো ধরে বসে আছিস? আচ্ছা সরি, আমি আর কখনো এমন উল্টাপাল্টা কিছু বলবো না ভাই, এবারের জন্য ক্ষমা করে দে। কিন্তু তুই চাইলে আমার কথাটা বাস্তবে সম্ভব হতো। লিওয়ান বিয়ারে চুমুক দিয়ে রিক্কির দিকে আড়চোখে তাকিয়ে জানতে চাইল, কিভাবে? বন্ধুর কথা শুনে রিক্কি যেন মনে মনে সাহস পেল। তাই সে অতি আহ্লাদি গলায় বলে উঠল, রাতের বেলা ক্ল্যাব থেকে 2 প্যাক মেরে আজ বাসায় ফিরবি, তারপর দেখলি তোর ইচ্ছেটা পূরণ হয়ে গেছে। লিওয়ানের চোয়াল শক্ত হয়ে উঠল। সে চোখ থেকে সানগ্লাস খুলে রক্তিম চোখে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, তুই চাস আমার সংসারটা হওয়ার আগেই যেন ধ্বংস হয়ে যায়, তাই তো? এই শালার ইডিয়েট, এটা যদি আমার করারই হতো তাহলে প্রথম দিনে ড্রিঙ্কস করে ওই বাসায় যেতাম। তারপর কি হতো জানিস? তোর বউয়ের মতো আমার বউটাও ফুলদানি দিয়ে মাথা ফাটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিত। তখন কি আমি ওই হাসপাতালের বেডে শুয়ে ডক্টরদের সাথে রোমান্স করতাম? তোর ভাবিজান আমাকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, আমি যদি ভুলেও ড্রিঙ্কস করে ওর কাছে যাওয়ার চেষ্টা করি তাহলেও আমাকে ছেড়ে আবারও চলে যাবে। রিক্কি কিছুক্ষণ চুপ থেকে আবার বলে উঠল, তাহলে না হয় ভাবিজানকে চুপ, একদম চুপ শয়তান। তোর এই নোংরা মুখ থেকে আমার একটা যদি নষ্ট কথা বের হয় না, তাহলে কিন্তু আমি তোর বউকে প্রমাণসহ বলে দিব তুই ওই লাতানিয়াকে লিপকিস করেছিস। আবারও রিক্কিকে সম্পূর্ণ কথাটা বলতে না দিয়ে লিওন দাঁতে দাঁত চেপে বলে উঠল,
কিন্তু তার এমন কথাবার্তা শুনে রিক্কি যেন আকাশ থেকে টুপ করে জমিনে আছড়ে পড়ল। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে অস্পষ্ট স্বরে বলল, আমি আবার কোন জন্মেও তানিয়াকে কিস করলাম? লিওয়ানের বেজা ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটে উঠল। সে বিয়ারে লম্বা একটা চুমুক দিল। তারপর ব্লেজারের পকেট থেকে নিজের ফোনটা বের করে কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর রিক্কির হাতে ইশারা করে দেখার জন্য। রিক্কি কৌতূহল হয়ে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতে হাঁ হয়ে যায়। সে কয়েকবার চোখের পল্লব পেলে ভালো করে তাকায়, কিন্তু না, সে যেটা দেখছে সেটা তো সত্যি। কিন্তু এটা কি করে সম্ভব? সে কবে ওই মেয়েটাকে কিস করেছে? তার জানা মতো লাইফে শুধু তার প্রেয়সীকেই কিস করেছে। সে ব্যতীত অন্য কোনো নারীর কাছে ভুলেও যায়নি। সেখানে কিস করা তো দূরের কথা। রিক্কি তার আর তানিয়ার কিস করার ছবিটা দেখে মাথায় হাত দিয়ে ঠাস করে রাস্তার মাঝেই বসে পড়ল। সেই অঘটনটা কবে ঘটিয়েছে বুঝতে পারছে না। হঠাৎ করে কিছু একটা মনে হতে সে ছবিটা জুম করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এবং বোঝার চেষ্টা করে ছবিতে যাকে দেখা যাচ্ছে সেই ব্যক্তিটা আসলেই সে কিনা। কিন্তু ছবিটি একদম রিয়েল মনে হচ্ছে। তাহলে কি তার মতো দেখতে অন্য কোনো ব্যক্তি রয়েছে? হতে পারে। হয়তো এই লোকটার জন্য ওই মেয়েটা তার পেছন পড়েছিল। কিন্তু তার মতো দেখতে হুবহু কার্বন কপি কই থেকে আমদানি হলো? তার তো কোনো যমজ ভাই ছিল না। তাহলে উফ, সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে রিকির। সে আর কিছু ভাবতে পারছে না, বরং লিওয়ানের দিকেও অসহায় চোখে তাকিয়ে করুণ কণ্ঠে মিনমিন করে বলল, ট্রাস্ট মি লিও, আমি জানি না আমার মতো দেখতে এই লোকটাকে, কিন্তু আই এম শিওর এটা আমি নই। জীবনে যদি কাউকে চুমু খেয়ে থাকি তাহলে সেদের তো শুধু তোর শালিকে, এছাড়া আর কারো আশেপাশেও আমি যাইনি, বিশ্বাস কর। রিক্কির অসহায়ত্ব চেহারা দেখে লিওয়ানের পেট ফেটে হাসি পাচ্ছে। সে জিভ দিয়ে গাল ঠেলে হাসি চেপে রেখে বলল, বাস্তবে এটা তুই না হলেও তোর থেকেও কম না। শালা দুজনই লুচ্চা। তোর সাথে তোর হবু বউ, বালের কপাল আমার। সব লুচ্চা লুচ্ছি আমার ঠাডা পড়া কপালে এসে জুটেছে রে। দূর। রিক্কি চট করে উঠে দাঁড়িয়ে অবাক করা কণ্ঠে জিজ্ঞেস করলো, তাহলে কে ওটা? একদম আমার মতো দেখতে কেন? তোর পিএনসির এক্স বয়ফ্রেন্ড ওটা। আমি জাস্ট ওই ছেলেটার চেহারাটায় তোর চেহারা বসিয়ে দিয়েছি। ইউনো, আমি এসব কাজে ঠিক কতটা প্রফেশনাল। যেখানে তুই নিজে আসল কাহিনী ধরতে পারিসনি, সেখানে ওই তোর মাথা মোটা বউ কীভাবে ধরতে পারবে? লিওয়ানের কথা শুনে রিক্কির সোয়াল জ্বলে পড়ল। সে তড়িঘড়ি করে ছবিটা ডিলিট করে দিল এবং গ্যালারি গেটে গেটে চেক করলো আর কোনো ছবি আছে কিনা, কিন্তু পেল না। তাই সে লিওয়ানের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, নে, তোর নকল রোমান্টিক ছবি ডিলিট করে দিয়েছি। এখন কিভাবে আমার বউকে দেখাবি? লিওন বিয়রের পুরো বোতল খালি করে দিয়ে পাশে ছুঁড়ে মেরে হিসিয়ে বলল, তোর কি মনে হয় আমি এত কাঁচা খেলোয়াড়? এই ছবি সহ আরও হাজারটা ছবি আমার পার্সোনাল পেন ড্রাইভে সুরক্ষিত আছে। বরং এসেও আরও ভয়ঙ্কর কিছু রয়েছে। রিক্কি উঠে দাঁড়িয়ে লিওয়ানের দিকে গোমরা মুখে তাকিয়ে থাকলো। সেটা লক্ষ্য করে লিওয়ান বনেটের উপর থেকে লাফ দিয়ে নিচে নেমে বাঁকা হেসে বিড়বিড় করে বলল, নেক্সট টাইম যদি আমাকে ভুলভাল কিছু করার জন্য আইডিয়া দিয়েছিস তাহলে কিন্তু ওই পিকটা তোর বউয়ের কাছে চলে যাবে, মাইন্ড ইট। রিক্কি মুখ কালো করে দৃঢ় কণ্ঠে বলল, তোর মতো বন্ধু থাকলে আর নতুন করে কোনো শত্রুর দরকার নেই। লিওয়ান হাসতে হাসতে ব্লেজার হাতে নিয়ে ড্রাইভিং সিটে বসে জোরে বলে উঠল, বন্ধু রোল প্লে করতে করতে আই এম সো টায়ার্ড। তাই ভাবলাম এখন থেকে না হয় একটু ভিন্ন কিছু ট্রাই করি। শুরুটা তোকে দিয়ে করলাম, শেষটা উফস সিক্রেট। ঘড়ির কাঁটায় এখন 10টা সুই সুই। সিটি হসপিটালের একটি চেম্বারের বাহিরে বসে আছে অরি। সে আজ মূলত নিজের পা চেক আপ করাতে এবং সেলের পার্সোনাল ডক্টরের সাথে কথা বলতে এসেছে। ডক্টর মারুফ হোসেন ব্যস্ত থাকার ফলে সে ঠিক করে আগে নিজের পায়ের চেক আপ করাবে, তারপর না হয় নিরিবিলি ডক্টরের সাথে লুহানের অপারেশনের বিষয়ে কথা বলবে। কিছুক্ষণ পর তার সিরিয়াল নাম্বার এলো, তাই সে ক্লাস নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে কাঁধের ব্যাগটা ঠিক করে ডক্টরের চেম্বারে প্রবেশ করলো। এর আগেও এখানে এসে পায়ের ট্রিটমেন্ট নিয়ে গেছে। পরের পায়ের এক্স-রে, ফিল্ম ও রিপোর্ট খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছেন একজন ডক্টর। উনি নিজের চোখের চশমাটা ঠিক করে দৃঢ় কণ্ঠে বললেন, ভয় পাওয়ার মতো তেমন কোনো কারণ নেই। আপনার ডান পা আগে থেকে অনেকটাই রিকভার হয়েছে। নিয়মিত মেডিসিন নিলে আর সপ্তাহখানেকের পর পুরোপুরি ঠিক হয়ে যাবে। তখন আপনি ক্লাস ছাড়া এমনিতেই হাঁটাচলা করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমি আগের মেডিসিনের সাথে আরও 2টো মেডিসিন অ্যাড করে দিলাম। এগুলো রেগুলার নিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। পরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে তো ভয় পেয়েছিল, ভেবেছিল হয়তো আর কখনো একা একা স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে না। কিন্তু এখন ডক্টরের কথা শুনে মনে কিছুটা হালকা হলো।
সে টুকটাক কথাবার্তা বলে নিজের রিপোর্ট ও কাগজপত্র বেগে ভরে দিয়ে চেম্বার থেকে বেরিয়ে এলো। করিডোর দিয়ে ধীরে ধীরে হেঁটে বাহিরে বের হয়ে এলো অরি, এবং তখনই ডক্টর মারুফ হোসেনের সাথে দেখা হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ডক্টর মারুফ সবে একটা অপারেশন করে সার্জিক্যাল গাউন পাল্টে বাহিরে এসেছিল তার প্রেয়সী ঈশানীর সঙ্গে কথা বলার জন্য। তখনই পাশ থেকে খুব পরিচিত একটা কণ্ঠস্বর শুনে শর্ট করে তাকিয়ে দেখে অরি দাঁড়িয়ে আছে। তাকে দেখে ফোনটা পকেটে রেখে দিল এবং হাসি মুখে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলো, হঠাৎ করে তুমি এখানে? লুহান ঠিক আছে তো? অরি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ এখন সুস্থ আছে, কিন্তু আর কতদিন সুস্থ থাকবে ঠিক বলতে পারছি না ভাইয়া, আপনি তো সবটাই জানেন। ডাক্তার মারুফ দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি চিন্তা করো নরি, তোমার ছেলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তবে একটা গুড নিউজ রয়েছে তোমার জন্য। অরি আগ্রহের সাথে বলল, কি গুড নিউজ? যেহেতু লুহানের সার্জারিটি একটু বেশি কমপ্লিকেটেড, তাই আমরা সিনিয়র ডক্টররা মিলে অন্য একজন বেস্ট সার্জনকে হায়ার করেছি। আর উনি দেশের বাহিরের একজন সার্জন। আপাতত উনাকে লুহানের কেসের ব্যাপারে কিছু বলা হয়নি, কারণ উনি অলরেডি আরেকটি বাচ্চার হার্ট সার্জারি করবেন কিছুদিন পর। এটা সাকসেস হলেই ওনাকে লুহানের হার্ট সার্জারির বিষয়ে জানানো হবে। ডক্টরের কথা শুনে অরি কিছু একটা ভাবতে লাগলো এবং কৌতূহল গলায় জিজ্ঞেস করেই বসল, বাই এনি চান্স ওই বেস্ট সার্জনের নাম কি ডক্টর লিওয়ান চৌধুরী? অরির মুখে নামটা শুনে ডক্টর মারুফ কিছুটা অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু তুমি ডক্টর লিওয়ানকে চেনো? অরি তপ্তপ শ্বাস ফেলে বিড়বিড় করে বলল, খুব ভালো করেই চেনা রয়েছে। তাহলে তুমি ওনাকে কেন বলছো না এই বিষয়ে? একবার কথা বলে দেখতে পারো অরি। আমি আশা করছি উনি দ্বিমত করবেন না। আফটার অল তোমরা একে অপরকে চিনো। অরি কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, হ্যাঁ ওনাকে বলবো, সবটা বলবো। এখন শুধু ওই বাচ্চা মেয়েটির অপারেশন শেষ হওয়ার অপেক্ষার প্রহর গুনছি। আমরা কোথায় যাচ্ছি লিও? প্রায় 1 ঘন্টা যাবৎ এদিক ওদিক ঘুরে যাচ্ছে লিওয়ান। এতে বেশ বিরক্ত হচ্ছে রিক্কি। এমনিতে 2 দিন রাতে ঘুম হয়নি, তারপরে ছেলেটার জ্বালায় হার্ট অ্যাটাক করতে করতে বেঁচে যাচ্ছে। লিওন গাড়ি ড্রাইভ করতে করতে জবাব দিল, হাসপাতালে কেন? তো সেক্সুয়ালিটির অপারেশন করাতে। রিক্কি শুকনো গলা ভেজানোর জন্য পানির বোতল হাতে নিয়ে এক চুমুক দিয়েছিল, কিন্তু লিওয়ানের বলা বাক্যগুলো কর্ণপাত হতে মুখ থেকে সব পানি বের হয়ে গেছে। সঙ্গে খুব জোরে বিষমও খেলো। বেচারা কাশতে কাশতে প্রায় শেষ। বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে গলা পাটিয়ে চিৎকার করে উঠল, হোয়াট? রিক্কির চিৎকার শুনে লিওয়ান কানে আঙ্গুল চেপে ধরে বিরক্তিকর কণ্ঠে বলল, এই একদম গরুর মতো চেঁচাবি না, নয়তো ওইটার সাথে সাথে তোর কণ্ঠনালীরও অপারেশন করাবো। রিক্কি 2 হাতে নিজের মাথার চুল খামচে ধরে বিড়বিড় করে জিজ্ঞেস করলো, কেন আমার এত বড় সর্বনাশ করবি? আমি কি করেছি ভাই? লিওয়ান ঠোঁট কামড়ে ধরে স্বাভাবিক গলায় বলল, এখন হয়তো কিছু করিসনি, তবে ফিউচারে করবি। যেমন ডজন ডজন বাচ্চা কাচ্চা পয়দা করে আমাকে দিবি। রিক্কির এখন ইচ্ছে করছে নিজের মাথাটা নিজেই ফাটিয়ে ফেলতে। কোন অলক্ষণে যে কথাটা বলতে গেছিল, উফ! হঠাৎ করে কিছু একটা ভেবে নিজের সিট বেল্ট খুলে গাড়ির ডোর খোলার চেষ্টা করে। উদ্দেশ্য ছিল চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যাবে, কিন্তু সেটা আর হলো না। লিওয়ান আগে থেকে গাড়ির সব ডোর লক করে রেখেছে। এদিকে রিক্কি চটপটানি দেখে নিজের হাসি আর ধরে রাখতে পারল না লিওয়ান। গাড়িটা রাস্তার একপাশে থামিয়ে শব্দ করে হেসে উঠল। ছেলেটাকে আজ ভীষণ বাজেভাবে জব্দ করতে পেরেছে। হঠাৎ করে লিওয়ানকে এভাবে হাসতে দেখে রিক্কি যা বোঝার দরকার সব বুঝে গেছে। তাই সে দাঁত কিরমির করে বলে উঠল, আমি তোকে অভিশাপ দিচ্ছি, আল্লাহ যেন তোকে 101টা সন্তানের বাপ হওয়ার তৌফিক দান করুক। অরি হসপিটাল থেকে বেরিয়ে এসেছে। মূলত সে লুকিয়ে এসেছিল হসপিটালে। এই লোকটা যদি জানতো সে হসপিটালে আসবে, তাহলে নিশ্চিত তার পিছু পিছু চলে আসতো। সে চায় না ওই লোকটাকে এখন কিছু জানাতে, বরং আর 2 দিন পর জানাবে বলে ভেবে রেখেছে। কারণ লোকটা যদি এই মুহূর্তে ছেলের বিষয়ে জানতে পারে, তাহলে একদম ভেঙে পড়বে। একজন পিতা হয়ে নিজের সন্তানের বুক ছেড়ে অপারেশন করা মুখের কথা নয়। এটা সে ভাবলেও কষ্টে বুকটা পেটে যাচ্ছে। তাহলে ওই লোকটা কীভাবে সহ্য করবে? সব কিছুর জন্য তো একটু সময় দিতে হবে এবং নিজেকে প্রস্তুত রাখতে হবে। তার সন্তানের মতো আরেকজন মায়ের সন্তানের অপারেশন রয়েছে 2 দিন পর, আর সে চাচ্ছে না এই পরিস্থিতিতে লিওয়ানকে মানসিকভাবে চাপ দিতে। না হলে মানুষটা ওই বাচ্চা মেয়েটার অপারেশনে মনোযোগ দিতে পারবে না, হয়তো অপারেশন করাতেই চাইবে না। আর সে একজন মা হয়ে অন্যজনের সন্তানের ক্ষতি কিভাবে চাইবে? বরং সে চায় পৃথিবীর সব মায়ের কোলের সন্তানরা যেন সুস্থ থাকে। কারণ একজন মা কখনো চোখের সামনে নিজের সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। একজন মা বাহির থেকে শক্ত হলেও যে ভিতর থেকে ভীষণ কোমল,
আর যাই হোক, নিজের সন্তানের জন্য নিজের জীবনটা উৎসর্গ করতে দ্বিধা করবেন না, কারণ মা তো মাই হয়, তাদের সাথে কারোই তুলনা করা যায় না। ওরই আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে বেখেয়ালিভাবে রাস্তায় এসে পড়েছে বুঝতে পারেনি। হঠাৎ করে গাড়ির বিকট হর্নের আওয়াজ পেয়ে ভাবনা জগৎ থেকে বেরিয়ে এলো এবং চমকে উঠে আশেপাশে তাকিয়ে আটকে ওঠে। সে সোজা হাঁটতে হাঁটতে একদম রাস্তার মাঝখানে এসে পড়েছে। বয়ে শুকনো ডুব গিলে সাবধানের সাথে রাস্তা পার হওয়ার চেষ্টা করতে লাগলো। এমনিতে দুইবার অ্যাক্সিডেন্ট করেছে, এবার যদি ভুলবশত অ্যাক্সিডেন্ট করে তাহলে শিওর আর বাঁচতেই পারবে না। সে বহু কষ্টে রাস্তাটা পার করে নিল। ভাগ্যিস মেন রোড ছিল না এটা, না হলে আজ খবর হয়ে যেত। অরে রাস্তার পাশে এসে যখন স্বস্তির নিঃশ্বাস ছাড়লো, ঠিক তখনই অনাকাঙ্ক্ষিতভাবে একটি বাইকের একটি রেয়ার ভিউ মিরর থেকে সাথে সামান্য ধাক্কা খেয়ে লেগে যায়। এমনিতে তার শরীরটা পাটখাটির মতো শুকনো ছিল, যার ফলে সামান্য ধাক্কার তাল সামলাতে না পেরে পিছঢালা রাস্তায় পড়ে যায়। বেশি না ব্যথা না পেলেও ডান পায়ে একটু ব্যথা পেল এবং হাতের বাহুতেও কিছুটা ছিলে যায়। আর ওকে? অপরিচিত একটা মেয়েলি কণ্ঠস্বর শুনে অরি মাথা তুলে সামনে তাকায় এবং দেখলো তারই বয়সে একজন মেয়ে দাঁড়িয়ে আছে। অচেনা মেয়েটি তড়িঘড়ি করে নিচ থেকে ক্লাস তুলে অরের দিকে হাত বাড়িয়ে দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, উঠুন। অরে চুপচাপ মেয়েটির সাহায্য নিয়ে উঠে দাঁড়ায় এবং হাসি মুখে বলল, থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। ইটস ওকে। এই ওয়েট, আপনার হাত থেকে তো রক্ত বের হচ্ছে। মেয়েটার কথা শুনে অরি ব্রু কুঁচকে নিজের হাতের বাহুতে তাকায় এবং দেখে রক্ত গড়িয়ে পড়ছে। এটা দেখে সে দৃঢ় কণ্ঠে বলল, সমস্যা নেই, সামান্য একটু ছিলে গেছে। সমস্যা নেই মানে? আলবাত আছে। আপনি আমার সাথে আসুন, আমাদের গাড়িতে এড বক্স রয়েছে। আপনার ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগাতে হবে, নয়তো আপনার কষ্ট হবে তো। অরে মুচকি হেসে বলল, এই ব্যথাটা আমার কাছে খুব সামান্য, মনের ব্যথার কাছে শরীরের ব্যথাগুলো বড়ই তুচ্ছ। আপনার দেখছি আমার মতোই মনের অসুখ হয়েছে। আচ্ছা যাই হোক, এখন আপনি আসুন আমার সাথে। আপাতত হাত থেকে ব্লিডিং হচ্ছে। অজানা একটা মেয়ের সাথে যেতে বেশ অস্বস্তি হচ্ছিল অরির, তবুও মেয়েটার সরল সাদাসিধে মায়াবী মুখখানা দেখে চুপচাপ এগিয়ে গেলাম এবং কিছু দূর যেতে একটা সফেদ রঙের কার দেখতে পাই। মেয়েটি তাকে নিয়ে গাড়ির কাছে এসে হেডবক্স বের করে বিনা দ্বিধায় অরির বাহুর ক্ষতস্থানে রক্ত মুছে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। এই পুরো সময়টা ধরে অরি অপলক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়েছিল। এর আগে তার ছোট বোনটা ছাড়া এভাবে তাকে কেউ যত্ন করেনি, তবে আজ অপরিচিত একটা মেয়ের কাছ থেকে এ সামান্য যত্নটুকু ভীষণ ভালো লাগছে তার। মুহূর্তের মধ্যে তার মনটা ভালো হয়ে যায়। ডান। আর কোথাও ব্যথা পেয়েছেন? মেয়েটি নিজের কাজ শেষ করে অরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। অরের বাহুর উপর থেকে ড্রেসের হাতার অংশ নামিয়ে দিয়ে বলল, হুম, আরও কোথাও ব্যথা লাগেনি। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে একটা অপরিচিত মেয়েকে সাহায্য করার জন্য। মেয়েটি একগাল হেসে এইট বক্স লাগিয়ে গাড়ির ভিতর রেখে বলে উঠল, সমস্যা নেই, মেয়েরা যদি মেয়েদের পাশে না দাঁড়ায় তাহলে আর কে দাঁড়াবে শুনি। অরে মুচকি হেসে কিছু বলতে যাবে, ঠিক তখনই আরেকজন ব্যক্তি এসে সেখানে হাজির এবং সেই ব্যক্তিকে দেখে মেয়েটি হেসে বলল, মিট মাই হাজব্যান্ড। অরে হাসি মুখে পাশে ঘুরে তাকাতে তার মুখের হাসিটা এক নিমিষের মধ্যেই গায়েব হয়ে গেল এবং মনে হলো তার পুরো পৃথিবীটাই এক মুহূর্তের জন্য থমকে গিয়েছে। সে অবিশ্বাস্য চোখে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলে উঠল, এসআই সাহেব। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অন্তরের অন্তঃস্থলে তুই। লিখেছেন নুসরাত ফারিহা মিম। এটা গল্পের তৃতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।